পার্কিংয়ের নামে রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজি, ইজারার শর্ত ভেঙে বাড়তি জায়গা দখলে বাড়ছে যানজট। অভিযোগ নিয়ে মুখ বন্ধ দক্ষিণ সিটির, ব্যবস্থার আশ্বাস পুলিশের। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাশুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে কাটছাঁট হচ্ছে ২৫০০ কোটি টাকা। ব্যয় সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে ধীরগতি, দূতাবাসের অনুমোদনের অভাবে ৩১ দেশে শুরুই হয়নি কাজ। ৯টিতে ৪৫,০০০ আবেদন, ডিসেম্বরের মধ্যে পরিধি বাড়ার আশা। রংপুরে সরকারি প্রাথমিকে আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী, বাড়ছে বেসরকারিতে। নির্দিষ্ট এলাকায় একাধিক প্রতিষ্ঠান ও ফিডিং কর্মসূচি বন্ধের প্রভাব দেখছেন শিক্ষকরা। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প পুতিনের ফোন আলাপ, যুদ্ধবিরতির স্মারক তৈরিতে সম্মত ক্রেমলিন। কিয়েভকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা জেলেনস্কির। সকালের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রাজধানী জুড়ে পার্কিংয়ের সুযোগে চালকদের কাছে থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। নামে বেনামে তো বটেই, কোথাও কোথাও শ্রমিক সংগঠন, কোথাও বা এই চাঁদার পোশাকি নাম দেওয়া হয়েছে সিটি টোল। বরাবরের মতো এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থার গদ বাঁধা আশ্বাস পুলিশের। আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। পার্কিংয়ের নামে চাঁদা আদায় সবারই জানা, কিন্তু পার্কিং না করে শুধু সড়ক ব্যবহারের জন্য চাঁদা দেওয়ার নজির ঘটছে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাকের ডগায়। বছরের পর বছর ধরে তুঘলকে কাণ্ড জারি আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে। ৫ অগস্টের পর কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কার্যক্রম, তবে সম্প্রতি সেটি এখন শুরু হয়েছে দ্বিগুণ বেগে। চাঁদার কারণে কেবল সাধারণ চালকরাই নন, খোদ স্টেডিয়াম মার্কেটের দোকানিরাও বিরক্ত। এক সপ্তাহের মধ্যে দুইবার 10 টাকা বাইরে আপনার থেকে 200 নিচ্ছে, মানে ঢুকলে 200। উপদেষ্টাতে ইজারা আসছে, সাইন নেওয়া আসছে, এই জন্য এখন নেওয়া হইতাছে। আমি এটা বলছি না, এই যে দেন আবার ফ্রি লিফট 100 টাকা ডিম মারলে আপনি অলরেডি 20 টাকা চায়, 10 টাকা চায়, আমার কয় টাকা থাকে? প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি, এই রাস্তাটা হাঁটা যায় না। প্রশাসনের গাড়িগুলো একটু ছাড় পাওয়া যায়, ছাড়া দোকানদারের তো কোনো ছাড় নেই। 30 টাকার জন্য হরান কি করছে যে আমাদের এখানে দোকান আছে, তারপর আমরা কেন দেব? অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়াম মার্কেটের গেটগুলোতে ইজারা দিলেও তাদের শর্ত মানছে না ইজারাদার। কিসের টাকা নিচ্ছে? ইজারা দিছে। হ্যাঁ, ইজারা কিসের ইজারা? জাতীয় ক্রীড়া পরিষদ। যদিও কর্তৃপক্ষের দাবি তারা এসব বিষয়ে কিছুই জানে না। আমরা এই তথ্যগুলি ভেরিফিকেশন করব, ইজারাদারকেও আমরা সরাসরি জানাবো, তাদের কাছ থেকে একটি তথ্য, একটি বক্তব্য আমরা শুনবো। গিয়ে যদি আমরা কোনো ধরনের ইজারার শর্তের কোনো ব্যত্যয় পাই, অবশ্যই আমরা আইনগতভাবে অগ্রসর হব। গুলিস্তান থেকে এবার নজর দেয়া যাক মতিঝিলের আইডিয়াল কলেজের সামনের সড়কে। দক্ষিণ সিটির নথিভুক্ত এই পার্কিং স্পটে সর্বোচ্চ ৮৩টি গাড়ি পার্ক করার নিয়ম আছে, তবে ইজারাদার নির্ধারিত জায়গা ছাপিয়ে শত শত গাড়ি পার্ক করছেন। আগে নিত 30 টাকা, আর এখন নিতে যায় 50 টাকা। মালিকের সাথে আমি বহুত কিছু করছিলাম, কিন্তু কাজ হয় না। আমি গাড়ি রাখছি, কতক্ষণ রাখি 50 টাকা, মানে এখানে গাড়ি ঢুকবে 50 টাকা। একই দশা চলছে নিউ মার্কেটেও, ফলে দিনভরই যানজটে নাকাল হন আজিমপুর ও সায়েন্স ল্যাব রুটে চলাচলকারী লাখো মানুষ। এসব বিষয়ে কথা বলতে রাজি নয় দক্ষিণ সিটি কর্পোরেশন, যদিও পুলিশ বলছে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। চাঁদাবাজির যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। নথি বলছে বিগত বছরগুলোতে দক্ষিণ সিটি কর্পোরেশন পার্কিং এর জন্য ইজারা দেন 26টি স্পটে। এর মধ্যে বর্তমানে ইজারা চালু আছে 10টি স্পটে। ইজারাদাররা যেমন নিয়ম মানছেন না, তেমনি অন্তত শতাধিক অবৈধ পার্কিং চালু আছে রাজধানী জুড়ে। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যয় কমাচ্ছে সরকার, যেটির পরিমাণ হতে পারে ২৫০০ কোটি টাকা। চিকিৎসকরা বলছেন প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের 10% অর্থ বরাদ্দ দরকার। যদিও বিশেষজ্ঞরা বলছেন ব্যয় করার জায়গায় দক্ষতা না থাকলে বরাদ্দ বাড়িয়ে লাভ নেই। সেবার মান বাড়াতে টেকসই উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
স্বাস্থ্য ঝুঁকিতে সব শ্রেণীর মানুষ। ঊর্ধ্বমুখী রোগীর সংখ্যা, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তথ্য বলছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগেই মারা যাচ্ছে দেশের ৭১% মানুষ। জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় বাজেটে দেশের জিডিপির অন্তত ৫% ব্যয় করার সুপারিশ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এই বরাদ্দ মোট বাজেটের 10% রাখা প্রয়োজন। গুরুত্ব দিতে হবে রোগীর ব্যয় কমাতে। রোগটা হয়েছে সেই সময় চিকিৎসা না করে যদি আমরা একটু প্রতিরোধ করতে পারি, আমরা যদি প্রিভেনশনটা করতে পারি যে এই রোগটা না হওয়ার জন্য কী করা যাবে, সেখানে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। কারণ আমরা যদি নন কমিউনিকেবল ডিজিজগুলো নিয়ে যদি আমরা ভাবি, সেই ডিজিজগুলো এখন ভয়াবহ রূপ। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ব্লাড প্রেশার, হাইপারটেনশন, অনেক বেশি ডায়াবেটিস, হার্টের সমস্যা, এখানে কিন্তু আমাদের রোগীদের ব্যক্তিগত খরচ অনেক বেড়ে যায়। তবে গবেষণা বলছে বরাদ্দ বাড়ালেও প্রায় 1/3 অর্থ খরচ করতে পারে না মন্ত্রণালয়। 2021-22 অর্থ বছরে 32,731 কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে 25,028 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 36,863 কোটি টাকার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বছর শেষে ব্যয় করতে পেরেছে মাত্র 22,531 কোটি টাকা। দুর্নীতি, সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির ফলে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ রিভাইজ বাজেটের সময় কিন্তু তারা রিভাইজ করে ফেলতেছে, কমিয়ে ফেলতেছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে রিভাইজ বাজেটের যেটা থাকছে সেটাও কিন্তু তারা খরচ করতে পারছে না। খরচের সক্ষমতার ভিতরে এখানে যেটা দেখতে হবে সেটা হলো যে খরচ করলো, কিন্তু সেই খরচটা যদি এলোমেলো হয়, সেখানে যদি ওয়েস্টেজ থাকে, তাহলে সেটা তো মানুষের কাজে লাগবে না। সেইটা আগে এফিশিয়েন্টলি খরচ করো, সেইকার লিকেজগুলো বন্ধ করো, তারপরে তুমি পুরোটা খরচ করো, এবং তারপরে তুমি আমার কাছে বেশি চাইবা। চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতেও স্বাস্থ্য প্রকল্পে অর্থ ব্যয় করতে না পারায় আগামী অর্থ বছরও কমছে বরাদ্দ। প্রায় ২৫০০ কোটি টাকা কমে প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৮,১৪৮ কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ওষুধ ও জনবলের তীব্র সংকট দেখা দিয়েছে নীলফামারীর ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে। এতে কমেছে রোগীর সংখ্যা। প্রায় সময় বন্ধ থাকছে কেন্দ্রের বিভিন্ন কক্ষ। শিগগিরই সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। আর কর্তৃপক্ষ বলছে, সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংকট। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে ঔষধ ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়। তবে নীলফামারীর এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে রোগীদের। গত 10 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ জেলার সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। যেখানে চাহিদার 3 গুণ ওষুধ থাকার কথা, সেখানে সংকট। এলাকাবাসী জানান, ওষুধ না পেয়ে রোগীর সংখ্যা কমে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। অন্যদিকে দেখা দিয়েছে জনবল সংকট। কর্তৃপক্ষের তথ্য মতে কেন্দ্রগুলোর 751 জনের বিপরীতে কর্মরত আছেন 498 জন। এ কারণে কেন্দ্রের অনেক কক্ষ তালাবদ্ধ। সব ধরনের চিকিৎসা পাচ্ছি, কিন্তু ওষুধ পাচ্ছি না। কয় মাস ধরে আমরা এখানে আসতেছি, কিন্তু কয় মাস ধরে আমরা কোনো ওষুধ পাচ্ছি না। তাদের একটা হতাশা তৈরি হয়েছে যে ওখানে গেলে তো আমরা ওষুধ পাবো না, এই জন্য আর এখন আসেই না। যখন ঔষধ ছিল তখন আমাদের অনেক রুগী আসতো, কিন্তু এখন ঔষধ না থাকার কারণে আমাদের ওই পর্যাপ্ত রুগী আসতেছে না। এখন এখানে আমাদের জনবলের অনেক সমস্যা। আমাদের এখানে আয়া নাই, পিয়ন নাই, প্রহরী নাই, কিছু নাই। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, সরকারের 2 বছর মেয়াদি নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংকট। সরকার যে বর্তমানে 2 বছর মেয়াদি যে পরিকল্পনা করেছেন, সেটা যদি এই মাসের শেষ দিকে একনেটে ওঠে, তাহলে এই সমস্যা অচিরে সমাধান হবে। নীলফামারীতে 59টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং 5টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র 41.31%, যা গত 5 অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ।
আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। চলতি অর্থবছর শেষ হতে বাকি আর 1.5 মাসেরও কম, অথচ এপ্রিল পর্যন্ত 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেক অর্থ ব্যয় হয়নি বলে জানিয়েছে সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED। সোমবার IMED প্রকাশিত মাসিক প্রতিবেদন বলছে, গেল জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করেছে এডিপি বরাদ্দের মাত্র 41.31%, যা এই সময়ের হিসাবে গেল 5 অর্থবছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। এডিপি বাস্তবায়নে টাকার অঙ্কে এ সময়ে ব্যয় হয়েছে প্রায় 93,425 কোটি টাকা। গেল অর্থ বছরের একই সময়ে ব্যয়ের তুলনায় 31,890 কোটি টাকা কম। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি প্রায় 19,764 কোটি টাকা ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। এরপর 15,270 কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে প্রায় 8,626 কোটি টাকা। বরাদ্দের মাত্র 2.34% ব্যয় করে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। প্রায় 846 কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে 9 দেশে কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। 40 দেশে এই কার্যক্রম চালুর কথা থাকলেও গতি নেই সেই কাজে, কেননা 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। তবে এনআইডি উইংয়ের মহাপরিচালক জানালেন, ডিসেম্বরের মধ্যে নতুন করে 12 দেশে কাজ শুরু হবে। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। 2019 সালে প্রবাসীদের ভোটার করতে নানা পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সে সময় কয়েকটি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি ওয়েব পোর্টাল উন্মুক্ত করা হয়, যার মাধ্যমে আবেদন করা যাবে ভোটার হওয়ার। এরপর সময় গড়িয়েছে অনেক, কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নিবন্ধনের। এ পর্যন্ত 9টি দেশের 16টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক ও অন্যান্য ডকুমেন্টস নেওয়া হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তথ্য মতে এ পর্যন্ত 45,000-এর বেশি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় 29,000 জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে। স্টেশন 16টা মানে কোনো দেশে 2-3 জায়গায় হচ্ছে, যেমন লন্ডনে 3 জায়গায় হচ্ছে, অর্থাৎ ব্রিটেনে, অস্ট্রেলিয়াতে 2 জায়গায় হচ্ছে। তো এইভাবে আমরা 9টি দেশে 16টা স্টেশনে চালু করেছি। এরা আবেদন করেছে, কিন্তু হয়তো তারা শহরের বাইরে থাকে বা একটু দূরে থাকে, অথবা তারা হয়তো টাইমলে আসতে পারেনি, সেই জন্য তারা বায়োমেট্রিক্সটা দিতে পারেনি। এনআইডি উইংয়ের মহাপরিচালক জানান, 31টি দেশের দূতাবাসের অনুমোদনই মেলেনি এখনো। এরপরও ডিসেম্বরের মধ্যে নতুন করে 12টি দেশে কার্যক্রম শুরুর আশা তার। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলাম, ওনারা দূতাবাসগুলোতে জানতে চান। দূতাবাসগুলো যখন ক্লিয়ারেন্স দেন তখন ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা ইকুইপমেন্টস রেডি করি। তারপর আমরা এই যে প্রক্রিয়ায় এবার এই 2টো দেশ করলাম, এভাবে আমরা করি। তো আমরা কোনো দেশ থেকে আর ক্লিয়ারেন্স পাইনি। ডিসেম্বর না, তার মানে তো এখনও 6 মাস, আরও নতুন 10-12টা। এটা সম্ভব হবে। প্রবাসীদের ভোটার হতে সময় বেশি লাগছে কেন, এমন প্রশ্নে তিনি জানান, দূতাবাস ও নির্বাচন কমিশন 2 জায়গায় এই বিলম্ব হচ্ছে। এরপরও স্বল্প সময়ে সেবা দিতে তৎপর ইসি। সে যে বাংলাদেশি তদন্ত করার পরে যেগুলো আপডেট হয়ে যায় বা সঠিক থাকে, এগুলো এরা এখান থেকে আপডেট করে দেয়। যখন ওদের এন্ডে যায়, ওরা কিন্তু ঠিক ওই সময়ই সবাই যে আপলোড করে দেয় তা কিন্তু না, ওদের এন্ডেও কিছু সময় দেরি হয়। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সাগরের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। কক্সবাজারে প্রস্তুত হচ্ছে দেশের দীর্ঘতম রানওয়ে। শেষ পর্যায়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন, একটি নির্দিষ্ট এলাকায় একাধিক বেসরকারি প্রতিষ্ঠান থাকা এবং বিদ্যালয়ের ফিডিং কার্যক্রম বন্ধের নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষাবিদদের মতে, পাঠ্যক্রম পরিবর্তনের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
রংপুর নগরীর মুন্সিপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। প্রতিদিন গড় উপস্থিতির হার ৭০ থেকে ৮০% দাবি স্কুল কর্তৃপক্ষের। শহরাঞ্চলে এমন হার থাকলেও গ্রামাঞ্চলে ৫০% নিচে। রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতে বাড়ছে শিক্ষার্থী। শিক্ষকরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে একই ক্যাচমেন্ট এলাকায় একাধিক বেসরকারি বিদ্যালয় পরিচালনা, সরকারি স্কুলের দীর্ঘ সময় এবং স্কুল ফিডিং কার্যক্রম বন্ধ হওয়ার প্রভাব পড়েছে শিক্ষার্থী উপস্থিতিতে। 1-2 এর বাচ্চাদের জন্য যেমন 9টা থেকে 1:15 পর্যন্ত, এটা ওদের জন্য অনেক বড় সময়। এই ক্যাচমেন্ট এলাকায় 13টি স্কুল, তার মধ্যে মাদ্রাসা, এনজিও আছে, আবার কিন্ডারগার্টেন আছে। এই স্টুডেন্টগুলো সব আমার স্কুলে ছিল। তবে অভিভাবকদের দাবি, সরকারি প্রাথমিকের তুলনায় মানে এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। প্রত্যেকটা কিন্ডারগার্টেনে তারা একটা প্রধানরা গুরুত্ব দেয়, মনিটরিং করে, তদারকি করে, আর প্রাইমারিতে এগুলো হয় না। যে বুঝতেছে না, ওকে যেভাবে বোঝানো হচ্ছে ওখানে তার এভাবে বোঝানো হবে না, ওকে ধারাবাহিকভাবে শেখানো হচ্ছে, শিখলে শিখবে, না শিখলে নাই। শিক্ষাবিদদের মতে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বেরিয়ে আসতে হবে। আধুনিকায়ন, আধুনিক দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা আমাদের সমগ্র জাতির জন্য যে ভিত্তির শিক্ষা বলি আমরা, সেটি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তবে শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতে নানা উদ্যোগ নেয়ার গতানুগতিক আশ্বাস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। সকল শিক্ষার্থী বিদ্যালয়ে নিয়মিত আসবে বলে আমরা মনে করি, কারণ সামাজিক উদ্বোধন কর্মসূচি যেমন মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, সেখানে আমাদের শিক্ষককে বলেছি করার জন্য। রংপুর বিভাগের ৯,৫৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ১৩,৭১,৭৩২ জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সমুদ্রের বুক ছুঁয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে জুলাইয়ে। এর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বাকি শুধু লাইটিং সিস্টেমের কাজ, আর শেষ পর্যায়ে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজও। এর মধ্য দিয়ে স্থানীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট, যার জন্য ৯,০০০ ফুটের রানওয়েকে সম্প্রসারণ করে করা হয় ১০,৭০০ ফুটে, যার ১,৭০০ ফুটই করা হয় সমুদ্রের বুকে। এরই মধ্যে শেষ হয়েছে দেশের দীর্ঘতম এই রানওয়ের নির্মাণ কাজ। সমুদ্রের বুকে নির্মাণ হচ্ছে ২৫টি স্প্যানের উপর ৬৫০ মিটারের স্টিল ব্রিজ। ২৩টি স্প্যান বসানোর কাজ শেষ। এরপর হবে এজিএল লাইটিং সিস্টেমের কাজ। বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় ৫০০ শ্রমিক। আমাদের ৮৫% কাজ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে এবং আমাদের আরও কিছু কাজ আছে, সাপোর্ট স্ট্রাকচার যেমন ড্রেনেজ স্ট্রাকচার, পেরিফেরাল রোড এবং এগুলোর কাজও চলমান আছে। এদিকে থেমে নেই অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজও। এরই মধ্যে শেষ হয়েছে বোর্ডিং ব্রিজ স্থাপন, বিমান পার্কিং অ্যাপ্রোচ, অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যাত্রী এবং ভিআইপি ভেহিকেল পার্কিং সহ কার পার্কিং নির্মাণ কাজ। আর দ্রুত গতিতে এগিয়ে চলছে রুপিং শিট বসানো সহ বাকি কাজগুলো। ফল সিলিং, টাইলসের কিছু কাজ বাকি আছে, এগুলো চলমান, মানে রুপিং শিটের কাজ হবে, পাশাপাশি আমাদের এই কাজগুলোও হয়ে যাচ্ছে। তো আশা করি খুব সময় এই বছরের মধ্যে আমরা সমস্ত কাজগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। চেম্বার অব কমার্স বলছে, আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে কক্সবাজার শুধু পর্যটন নয়, যোগাযোগ ও অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ট্রেডিশনাল আইটেমগুলো, শুটকি থেকে আরম্ভ করে সবজি, এগুলো কিন্তু সরাসরি আমরা এখন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পাঠাতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস। রিফুয়েলিংয়ের জন্য একটা বিশাল একটা অর্থ এখানে আমাদের রাজস্ব ভাণ্ডারে যোগ হবে। ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয়। শুধু পর্যটন নয়, ভূরাজনীতির কারণেও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এই কক্সবাজার। আর তাই স্থানীয় একটি বিমানবন্দর অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক রূপ পাচ্ছে। আগামী জুলাইয়ে সাগরের বুকে ডানা মেলে ওঠানামা করবে আন্তর্জাতিক রুটের সব বিমান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানায় ফুলসাগর আবাসন প্রকল্পের ঘরগুলোর বর্তমানে বেহাল দশা। প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়লে আর সংস্কার করতে পারেনি হতদরিদ্র পরিবারগুলো। বসবাসকারীরা বলছেন,
সহায়তার জন্য বিগত বছরগুলোতে প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি সমাধান। বাদশা সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ টিনের ঘর, ভেঙে গেছে চাল ও বেড়া, দরজা জানালাও নড়বড়ে। 2004 সালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানায় ফুলসাগর আবাসন প্রকল্প নির্মাণ করে ভূমিহীন 180টি পরিবারকে বরাদ্দ দেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়লে আর সংস্কার করতে পারেনি হতদরিদ্র পরিবারগুলো। তারা জানান, মানবিক সহায়তার জন্য বিগত বছরগুলোতে বারবার প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি কোনো সমাধান। থাকতে না পেরে 40টি পরিবার এরই মধ্যে অন্যত্র চলে গেছে। যারা আছেন তারাও মানবেতর জীবন যাপন করছেন। ঘরের অবস্থা সম্পূর্ণ খারাপ, বেড়া নাই, টাটি নেই এবং চালে একটা টিনও ভালো নেই। ঝড় বৃষ্টি আসলে আমাদের ভিজে থাকতে হয়, খুব কষ্টের উপরে আমরা আছি। এই 17 বছরে আমাদের কোনো এই ঘরগুলোর কোনো মেরামত হয় নাই। ভাঙাচুরা ঘর বাড়ি, টয়লেট ভাঙা কাজ হয় না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, দ্রুত আমাদের এগুলা মেরামত করে দেব। আবাসন প্রকল্পে বসবাসকারীদের দুর্ভোগ কমাতে আগামী বর্ষার আগেই সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আর বরাদ্দ পেলে মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই মানুষগুলোর নিরাপদে থাকার ব্যবস্থা করার জন্য যদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই অসহায় মানুষগুলো চরমভাবে ভোগান্তিতে পড়বে আগামী বর্ষায়। প্রকল্প অফিসে আমরা মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে পত্র প্রেরণ করেছি। প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা সংস্কার করব। 6.5 একর জমিতে নির্মাণ করা আবাসন প্রকল্পে প্রতিটি পরিবারকে দেয়া হয় 4.5 শতক জমিসহ ঘর। সময় সংবাদ, কুড়িগ্রাম। রেলওয়ে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জংশন 141 বছরের পুরানো দিনাজপুরের পার্বতীপুর। স্বাধীনতার পর ছোটখাটো কিছু সংস্কার হলেও এই স্টেশনে কখনোই লাগেনি উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া। এরই সঙ্গে জনবল সংকটে ধুকে ধুকে চলছে কার্যক্রম। স্টেশন কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও মেলেনি সমস্যার সমাধান। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জংশন দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন। প্রতিদিন 4টি রুটে আন্তনগর, মেইল ও লোকাল সহ এই জংশন দিয়ে চলাচল করে 48টি যাত্রীবাহী ট্রেন, চলাচল করে মালগাড়িও। তবে ব্রিটিশ আমলে নির্মাণের পর ছোটখাটো কিছু সংস্কার ছাড়া 4টি প্ল্যাটফর্মের এই স্টেশনে কখনো লাগেনি উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া। দীর্ঘদিন ধরে বন্ধ যাত্রীদের বিশ্রামাগার, প্ল্যাটফর্মে নেই বসার পর্যাপ্ত আসন, ফ্যান থাকলেও চলে না। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী শৌচাগার, জরাজীর্ণ ভবনে ভেঙে গেছে অনেক অংশ। ময়লা আবর্জনা আছে যেখানে সেখানে মানুষ শুয়ে থাকে, পরিবেশ খারাপ। বিদ্যুৎ আছে স্টেশনে, কিন্তু ফ্যান অফ করে রাখছে। আমি 1.5 ঘন্টা থেকে গরমে বসে আছি। দেখেন মা বোনেরা কিভাবে কষ্ট করে আছে, যাত্রী তো এরা তো টিকিট কাটে, তো ট্রেনে ওঠে। ওভার ব্রিজ যখনই উঠি কাঁপে, এটাও ঝুঁকিপূর্ণ। রেলের অফিস আছে, সবগুলি সেই পুরাতন বিল্ডিংই এখন পর্যন্ত আছে। বিষয়টি অবগত স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও মেলেনি সমস্যার সমাধান। চেষ্টা করছে যে সমস্যাগুলো সমাধান করার জন্য। আর রেলের কিছু লোকবলের সমস্যা আছে, এইটাও রেলপথ মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি আমাদের জনবল নিয়োগ করার জন্য, তারাও চেষ্টা করছে। পার্বতীপুর রেলওয়ে জংশনের যাত্রা শুরু হয় 1879 সালে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ে টাঙ্গন নদের ওপর পাকা সেতু নির্মাণ করা হয়েছে, বাকি আছে সংযোগ সড়কের কাজ। এ কারণে সেতু নির্মাণের সুবিধা ভোগ করতে পারছেন না এলাকাবাসী। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন করে প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সোহাগ হায়দারের রিপোর্ট। নদীর উপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে নেই কোনো সংযোগ সড়ক। এক পাশে নিচু কাঁচা রাস্তা থাকলেও অন্য পাশে ফসলি জমি। 2023 সালে পঞ্চগড়ের বোদা উপজেলার টাঙ্গন নদীর উপর 96 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। এরই মধ্যে মূল সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। তারা জানান, সেতু নির্মাণের সুবিধা তারা ভোগ করতে পারছেন না। আগামী বর্ষাও কোনো কাজে আসবে না অবকাঠামোটি। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
এই ব্রিজ দিয়ে আমরা এখন চলাচল করতে পারবো কি পারবো না এটা কোনো আশা ভরসা নাই। এই বর্ষার সময় ব্রিজ জায়গায় থাকবে, দুই পাশে পানিতে ভরাট হয়ে থাকবে, তখন এই মানুষের চলাচলের ব্যবস্থা একটু কঠিন হয়ে যাবে। রাস্তাটা যতটা দ্রুত হবে অত আমাদের স্কুলে যাওয়ার জন্য সুবিধা হবে। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতাকে দুষছে এলজিইডি। শীঘ্রই সমস্যা সমাধান করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে, অল্প দিনে আমরা ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করতে পারবো। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হলে সংযোগ সড়কের কাজ করা হবে, সেই সাথে জনগণের চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে। এলজিইডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 5,98,00,000 টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। ঈদের আগে ঠাকুরগাঁওয়ে বিদেশি দেশি জাতের গরুর পাশাপাশি পরিচর্যা চলছে মহিষের। ক্রেতা বিক্রেতার দর কষাকষির ঝামেলা এড়াতে জেলায় এবার 407 টাকা কেজি দরে পশুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। ক্রেতাদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘনিয়ে আসছে ঈদুল আজহা। প্রতিটি খামারে এখন পশুর বাড়তি পরিচর্যায় ব্যস্ত খামারিরা। ঠাকুরগাঁয়ে বিদেশি ও দেশি জাতের গরু ছাড়াও দিনরাত চলছে মহিষ লালন পালন। ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিদিন খামার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত প্রাকৃতিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। এখানে দেশি গরু আছে, সাইবাল গরু আছে, তারপর ফ্রিজিয়ান গরু আছে। ইট বানাই গরুকে খাবার দিই, ঘাস কাটি, দেখি কোন গরু খাবার দেওয়া থাকে না নাই। তবে এবার দরদামের ঝামেলা এড়াতে লাইভ ওয়েট স্কেলে 460 টাকা কেজি দরে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন খামারিরা। যে গরুটি বুকিং করা হয় সেটা আমরা মার্ক করে রেখে দিই এইভাবে। আর বাংলাদেশের প্রায় অনেক জায়গা থেকেই অনেকে অগ্রিম বুকিং করতে আসতেছে। এখানে মানে ঠকবে না, আসলে মানুষ বা ভালো পাবে কেজি দর হিসাবে অনেক আইডিয়া করতে পারে না। অন্য দেশের গরু বা কোথাও থেকে গরু আমদানি না করা হয় তাহলে ইনশাল্লাহ মোটামুটি করছি ভালো দাম পাবো। জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আর প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কুরবানির পশু কিনতে পারেন এই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি। কুরবানি ঈদকে সামনে রেখে প্রায় লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চাহিদা মিটিয়ে আমরা অতিরিক্ত গরু দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি করতে পারবো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলার 5টি উপজেলায় গরু, ছাগল, মহিষ ও ভেড়ার খামার রয়েছে 6004টি। আর কোরবানির জন্য 1 লাখেরও বেশি পশু প্রস্তুত রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 2 দিনের বৃষ্টিতে রংপুরের বিভিন্ন এলাকায় সবজি সহ গ্রীষ্মকালীন শস্যের বেশ ক্ষতি হয়েছে। খেতে পানি জমে পচে যাচ্ছে ফসল। কৃষক বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। চাষিদের ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ফসলের ক্ষেত পচনের হাত থেকে রক্ষায় শেষ চেষ্টা কৃষক আজিজুল ইসলামের। 2 বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছেন, যার পুরোটাই এখন পানির নিচে। গত 2 দিনের বৃষ্টিতে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়ন ও মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের প্রায় 50 হেক্টর জমি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের শঙ্কা, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া 70% ফসলই নষ্ট হয়ে যাবে। করলা, শসা, ঝিঙ্গা যা করছিলাম ভাই সব একটু ডুবে গেছে। পানির কারণে আমাদের ক্ষেত এখন মনে হয় না যে টিকবে, আমরা খুবই ক্ষতিগ্রস্ত। পানিতে এখন খায়া গেছে, বরঞ্চ এখন হইবে না হইবে কোনো গ্যারান্টি নেই। অনেক লোন টোন করি আবাদ করছি, এখন মনে করি একটা 10 কাঠা করছি, একটা মনে করো 25 শতক, একটা 50 শতক, এখন সমস্ত তো মনে করো পানিতে ডুবে গেল। কৃষি বিভাগ বলছে ক্ষতি কমাতে ডুবে যাওয়া ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পানিটা সরানোর পরপরই আমরা তাদেরকে বা তাদের সঙ্গে আছি যে একটু ছত্রাকনাশক বা একটু কোনোভাবে একটু স্প্রে করি যতদূর ঠিক রাখা যায়। আর এরপরে যদি পানি হয় তাহলে ফুললি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত কয়েকদিনের বৃষ্টিতে রংপুর অঞ্চলের 100 হেক্টরেরও বেশি জমির সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় ধান কাটার আগ মুহূর্তে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। বিভিন্ন কীটনাশক দিয়েও কাজ না হওয়ায় দিশাহারা কৃষক। কৃষি বিভাগ বলছে
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্ট। মাঠের পর মাঠ পাকা ও আধা পাকা ইরিবোরো ধান দোল খাচ্ছে। অনেক এলাকায় ধান কেটে ঘরে তুলছেন কৃষক। তবে ধান কাটার আগ মুহূর্তে দেখা দিয়েছে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ। এতে দিশেহারা কৃষক। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি, কুপতলা, বল্লমঝাড় ইউনিয়ন ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পোকার আক্রমণে শুকিয়ে বিবর্ণ হয়ে মারা যাচ্ছে ধান গাছ। একাধিকবার ওষুধ স্প্রে করেও মিলছে না সমাধান। বিঘায় মনে করেন যদি আমরা 30 মণ ধান পাইতাম, কথাটা বুঝছেন, সেই 30 মণের মধ্যে মনে করেন 10 মণও পাবে না। ধান একবারে ওটা ক্ষতি হয়ে গেছে কারেন্ট পোকায়। ওষুধ দিয়ে চেষ্টা করছি, সে ওষুধে কোনো কাজ হয়নি। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানায় কৃষি বিভাগ। যে কোনো পরামর্শে বা যে কোনো সমস্যা তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, সে ব্যাপারে আমরা মাঠে প্রচারণা সহ আমাদের যে গ্রুপ আছে, যে গ্রুপ 12টা গ্রুপ আছে, আমরা প্রতিনিয়ত আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সেই গ্রুপে প্রতিনিয়ত তারা তাদের পরামর্শ দিয়ে আসতেছে। চলতি মৌসুমে জেলায় 1,29,020 হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আসন্ন বিজিএমইএ নির্বাচনে এমন প্রার্থীকে বিজয়ী করা উচিত যিনি সংগঠনকে নিজের স্বার্থে ব্যবহার করবেন না, এমন পরামর্শ দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী 2 প্যানেলের লিডার। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া সদস্যদের ফিরিয়ে আনতেও কাজ করতে চান তারা। আর ফাস্ট ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে আগামীর নীতি নির্ধারণে দূরদর্শিতার পরিচয় দিতে সক্ষম উদীয়মান উদ্যোক্তাদের বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্ম। বিজিএমইএ এটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটা এই দেশের জন্য, এই দেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি গুরুত্ব বহন করে। আশা করি এইবারের নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। এই জায়গাটা এক ধরনের চেঞ্জ এবার আসছে। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর 2025-2027 মেয়াদে নির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে 2 প্যানেল লিডার ও 35 জন করে সদস্যের নাম। দিনক্ষণ ঠিক, ভোট হবে আগামী 31 মে ঢাকা ও চট্টগ্রামে। বর্তমানে পুরো দমে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী নির্বাচনে কোন যোগ্যতাকে সামনে রাখা উচিত সেই পরামর্শও দিলেন 2 প্যানেল লিডার। বললেন, যারা সময় দিতে পারবেন নিষ্ঠার সঙ্গে তাদেরই যেন বেছে নেন সংগঠনটির ভোটাররা। যার ব্যবসা ইতিমধ্যেই গোছানো আছে, যিনি সময় দিবেন তাকে নির্বাচিত করা উচিত, এবং যিনি এই বিজিএমইএর পদটাকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। বিজিএমইএর মালিকদের যে অসমাপ্ত কিছু আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি আমরা একটি সুন্দর ট্রান্সপারেন্ট বিজিএমইএ গার্মেন্টস মালিকদের উপর প্রতিশ্রুতি দিলেন, যারা এবার বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে তাদের আবার ফিরিয়ে আনার। এইবার যারা ভোটার হতে পারেন নাই, তারা যদি ভোটার হওয়ার ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তারা আগামীতে ভোটার হইতে পারবেন। এইবার যারা ভোটার হইতে পেরেছেন, আগামীতে তারাই অনেকে ভোটার হইতে পারবেন না যদি তাদের ওই ক্রাইটেরিয়ার মধ্যে না থাকেন। আমাদের যে বন্ধুরা আমাদের থেকে হারিয়ে গেছে তাদেরকে আমরা আমাদের বিজিএমইতে আমরা অনবোর্ড করব। তাদেরকে যদি আমরা বিজিএমই লিস্টেড অনবোর্ড না করি, তাহলে তাদের ব্যাংক লোন, কাস্টমের ডিমান্ড, বিভিন্ন জায়গায় শ্রমিকের দানা বানা, এগুলো যদি শোধ করতে হয় তাকে, তার ফ্যাক্টরি বিক্রি করে হইলো, তাহলে তার পাশে কে থাকে। এদিকে বাবার ব্যবসার ভার যারা কাঁধে নিয়েছেন তাদের রয়েছে বিজিএমইএর নির্বাচন নিয়ে দূরদর্শী ভাবনা। প্রতিনিয়ত বদলে যাওয়া ক্রেতার রুচি মতো পোশাক তৈরিতে সহজে নীতিকৌশল সাজাতে উদ্যমী উদ্যোক্তাদের নির্বাচিত করার তাগিদ দিচ্ছেন তারা। ভোট ওরকম ভাবে দেওয়া উচিত যেই মানুষগুলো অ্যাকচুয়ালি ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস নিয়ে কাজ করতে পারবে, আমাদের সরকারের সাথে নেগোশিয়েট করতে পারে, সাহস নিয়ে পলিসি মেকিং ইস্যুসগুলোকে ফেস করতে পারে, এরকম কর্মী দরকার। সরাসরি ভোটে নির্বাচিত 35 জন সদস্য নির্বাচন করবেন বিজিএমইএর 2025-2027 মেয়াদের জন্য সভাপতি ও সহসভাপতি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পার্কিংয়ের নামে রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজি, ইজারার শর্ত ভেঙে বাড়তি জায়গা দখলে বাড়ছে যানজট। অভিযোগ নিয়ে মুখ বন্ধ দক্ষিণ সিটির, ব্যবস্থার আশ্বাস পুলিশের। সর্বনিম্ন এডিপি বাস্তবায়নের মাশুল গুনতে যাচ্ছে স্বাস্থ্য খাত। আসন্ন বাজেটে কাটছাঁট হচ্ছে 2,500 কোটি টাকা। ব্যয়ের সক্ষমতা বিবেচনায় বরাদ্দের পরামর্শ। এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে ধীর গতি। দূতাবাসের অনুমোদনের অভাবে 31 দেশে শুরুই হয়নি কাজ। 9টিতে 45,000 আবেদন। ডিসেম্বরের মধ্যে পরিধি বাড়ার আশা।
এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।